করমুক্ত সীমা বাড়ালে তো ডিফিকাল্ট হবে। আমি কোনো কালো টাকা সাদা করার কিছু নাই, বিজনেস ফ্রেন্ডলি করার জন্য এইবার আমরা চেষ্টা করব শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়াবো। বাজেটের 2 তারিখে আমি অ্যানাউন্স করবো, এটা অলরেডি ফিক্সড হয়ে গেছে। আমাদের এইবার উদ্দেশ্যটা হলো আমাদের বাজেটটাকে একটু গতানুগতিক, যে অনেক কিছু কথার ফুলঝুরি থাকবে, অনেক প্রমিস থাকবে, অনেক কিছু প্রজেক্টের নাম থাকবে। আমরা ওই বাগাড়ম্বরে যাব না। আমরা যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায় আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। এই জন্য আমাদের মূল ফোকাসটা হলো এখন যথাসম্ভব চেষ্টা করব রাজস্ব আহরণটা একটু বাড়াতে, ট্যাক্স বাড়াতে। না হলেও আমরা ইতিমধ্যে কিছু বাসের সাপোর্ট অলরেডি কমিটমেন্ট পেয়েছি এবং ডোমেস্টিক রিসোর্স হিসেবে করব। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে 7% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। অর্থাৎ চেষ্টা করব যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুক করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো। এই জন্য আমাদের আরেকটা ইসে থাকবে যে লোকের কোয়ালিটি অফ লাইফটা যেন বাড়ে, এবং এটার জন্য দরকার কি আমাদের কর্মসংস্থান দরকার, আয়ের সংস্থান দরকার, তাই তো? এই জন্য বাজেটটাকে আমরা চেষ্টা করি একটু বিজনেস ফ্রেন্ডলি করার জন্য। এখন আগেকার সেই সরকারের বড় বড় সংস্থা বা কর্পোরেট বডি কাজ করবে, আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা আসতেছি। এইবার আমরা চেষ্টা করবো, তো খুব বেশি পারবে না, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়াবো, মার্জিনালি বাড়বে। হয়তো আপনি সার্বিকভাবে অন্যদের সাথে তুলনা করলে বেশি হবে না, কিন্তু আমরা ওটাকে একটু চেষ্টা করবো। শিক্ষা তো অলরেডি আমরা যে প্রাইমারি স্কুল টিচারদের অনেকের পেন্ডিং অনেক ইস্যু ছিল, ওদের পেনশন এবং ওদের ব্যাপারে, ওগুলো আমরা এবার সলভ করবো। প্রাইমারি স্কুল মাধ্যমিক শিক্ষা ওদের ব্যাপারগুলো। সিমিলারলি আপনার সামাজিক ক্ষেত্রে ভাতা টাতার ব্যাপার আপনার কিছুটা বাড়ানো যায় এখানে, সেটা চেষ্টা করতে, খুব বেশি যে বাড়িয়ে ফেলতে পারে তা না। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনি দেখবেন আমরা যথাসম্ভব এই যে কৃচ্ছতা করছি, কোনো রকম বাহুল্য কোনো খরচ করে না। এটা আমরা এই গত 6-8 মাস গাড়ি টাড়ি কেনা তো সব তো বন্ধ করে দিচ্ছি, অ্যাকসেপ্ট স্পেসিফিক কিছু জায়গায়, এবং আমাদের অনুষ্ঠান টনুষ্ঠান বা অন্যরকম সে বাইরে যাওয়ার ব্যাপারে এইসব করছি। এগুলো আমরা কন্টিনিউ করবো এখন। তবে সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, এই যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো 9-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। তা আমরা এটা 2 বছর যাবত হচ্ছে অনেক অনেক কারণে। এটা মোটামুটি আমরা নেক্সট ইয়ারে হয়তো 6.5 বার আনতে পারবো। ইমিডিয়েটলি ডিসেম্বর হয়তো আমরা 7.5-8-এর মধ্যে দিতে পারবো। আমরা ওই যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বহু লোক আছে ট্যাক্সের জন্য, আমরা ট্যাক্স এক্সামশন অনেক কমিয়ে দিচ্ছি, যেটা বহু অহৈতুক জায়গায় রেয়াদ দেওয়া হচ্ছে। ওই রেয়াদ দেওয়ার ফলে কি হয়, যারা রিয়াল বিজনেসম্যান কম্পিটিশন, তারা কিন্তু পেছনে পড়ে থাকে। কারণ রেয়াদ কারা পায়? যারা ওখানে আছে। এমন ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি তার জন্য স্পেশাল এসআরও করা হয়েছে একদম ওর জন্য। তো ওরা তো হচ্ছে কি সেই সুবিধা পেলো, আর বাকিরা যারা ধারে কাছে যেতে পারে তারা সুবিধা পায় না। এগুলো তো আমি তো এসআরওটি সব বাদ করে দিচ্ছি। ব্যবসায়ীরা অনেকে চটে গেছে আমার উপরে, আমি বলছি কোনো স্পেশাল এসআরও দেবেন, দিলে কমন। এই যে আপনার এনবিআররা হইচই করছে, যাচ্ছে না কর্মবিরতি, আমি তো এটাতে কম্প্রোমাইজ করব না। কারণ 2008-এও কিন্তু চেষ্টা করেছিল। 2008-এ তখন কোন গভর্নমেন্ট ছিল আমি জানি না, এই কাস্টম অফিসিয়াল এরা দেয় নাই করতে। কারণ অটোমেশন করলে, তারপরে ব্যবস্থা উন্নয়ন করলে অবস্থা কিন্তু এতদিন অনেক ভালো হতো। এখন আমরা এটা করছি এবং এটা করে, এটা তো ডিসেম্বরের মধ্যে ডেফিনেটলি আমি, কারণ তো অধ্যাদেশে যেটা একটা সময় আছে, ম্যান পাওয়ারটা কী হবে, অর্গানোগ্রামটা কী হবে, কোন জায়গায় কতটা হবে। তবে এটাতে সেটা একটা ছোট অফিস হবে, নীতি বিভাগটা বলেছি যে ওদের বিশেষ করে ব্যবস্থাপনাটাতে অগ্রাধিকার দেব যারা কর আর কাস্টমসে, এটাতে সন্তুষ্ট না। ওরা বলে যে বলে দিতে হবে ওখান থেকে। আমি যে এটা তো অলরেডি যে ল মিনিস্ট্রিতে ভেটিংয়ে বলছে, এইগুলি স্যার বললে আপনার হবে না, পাসই করতে পারবেন না আপনি। এটা আপনার কাউন্সিলও যাবে না, আর প্রেসিডেন্টও সই করবে না। ওটাতে দিয়েছি। আর যেটা নীতি বিভাগে বলেছি, ওখানে যারা আসবে যারা রাজস্ব, অর্থনীতি, পরিকল্পনা, যাদের যারা নলেজ দিয়ে পলিসিটাতে করবে, এবং সেখানে বলছে ওদের তো আপত্তি না, ওরা তো লোক আসবে। আর এনবিআর দিয়ে কত 20,000 না 25,000, একজনকে তো টাচ করা হবে না। আমি বলছি তোমাদের তো কারো চাকরি যাচ্ছে না,
বরং তোমরা একটা ফুল ফ্লেজড সচিব পাচ্ছ, যেখানে তোমার চেয়ারম্যান ছিল, আর সচিব যেহেতু কিন্তু বেশিরভাগ সিভিল সার্ভিস থেকে। কয়টা সচিব ওরা পেয়েছে? আপনি ডক্টর মশিউর রহমান দেখেন, ডক্টর আকবর আলী খান দেখেন, মুহিত চৌধুরী, সবাই তো সিভিল সার্ভিসের। এবং সিভিল সার্ভিসেরা তো পারলে তো সবই নিয়ে নেয় ওদেরকে তো আমি বাড়িতে করছি, বলছি স্যার ওইখানে আমরা যাবো না, একদিন গেছে। আর ওরা বলে যে না, এইখানেও আমাদের দিতে হবে, কর ব্যবস্থাপনা করের লোক ওইখানেও দিতে হবে। সেটা তো সম্ভব না। এনবিআর রিফর্মটা তো পলিসি ইস্যু হবে, ওটাকে ডিজিটালাইজ করা হবে, ওটার জন্য ফান্ড আমরা তো আইটির জন্য আমরা টাকা দেবই। আর অলরেডি এটার জন্য এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা করছে আমরা, তো ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি টাকা দিয়েই দিয়েছে আমাদেরকে, তোমরা করো। অর্থাৎ ওইটাতে বেশি লাগবে না, লাগবে সবচেয়ে বেশি হলো যখন এই যে পলিসি বা এনবিআরতে আরো ট্রেন করা, এগুলো টেকনিক্যালাইজেশন, এটা দিতেও রাজি আছে। এটার বাইরে, বাজেট সাহেবের বাইরে ওরা বলে আমরা টেকনিক্যালাইজেশন তোমাদের দিতে পারি ট্রেনিং। করমুক্ত সীমা বাড়ালে তো ডিফিকাল্ট হবে। আমি বলি আমরা সিস্টেমে আছে তো, আমরা এখন 3.5 লক্ষ টাকা আছে, আমরা রিটার্ন পাইছি যেগুলো 75% জিরো ট্যাক্স। কেন ইমাজিন, কেন জিরো ট্যাক্স? অ্যারেঞ্জমেন্ট করে জিরো করে। এখন আমি যদি আরো বাড়িয়ে দেই, তা আমার 80% হলো জিরো ট্যাক্স হবে, রেভিনিউ তো আরো হবে না। কোনো কালো টাকা সাদা করার কিছু নাই। বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। কারণ গুলশানে একটা, আমি জানি না এত তাড়াতাড়ি পারবো কিনা, 15 লক্ষ টাকা এক কাঠা জমি গুলশানে। গুলশানে এক কাঠা জমির দাম হলো 5 কোটি টাকা। তো 15 লক্ষ টাকা দেবেন, যে বিক্রি করে সেও কালো টাকার অধিকারী, আর যে নেয়, কারণ ওরা অনেকে বিপদে পড়ছে। বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমাদের একটা সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র করার জন্য যে পদক্ষেপের প্রয়োজন, এই বাজেটটা একটা পদক্ষেপ হবে, আর সেদিকে যাওয়ার জন্য।